এর অপেক্ষা করে থাকার জন্য দুঃখিত আমি। প্রায় 2 মিনিট হলো তোমরা ওয়েট করে আছো। দেখো, তোমাদের রবিবার ক্লাসটা মিস গেছে, বিশেষ কারণে ক্লাসটা নিতে পারিনি। আর আজকের ক্লাসে তোমরা জানো যে তোমাদের লেকচার ডেমনস্ট্রেশন, তাই তো? তো তার আগে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাই, যদিও তোমাদের গ্রুপে আমি পাঠিয়েছি, তাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, এই যে নোটিশটা রয়েছে, যারা যারা তোমরা ভালো করে দেখেছো বা পড়েছো, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। যেটা বর্তমানে আমরা তেমন কিছু খবর বা কোনো নোটিশ এসএসসি তরফ থেকে পাচ্ছিলাম না। তো তার কারণ হিসাবে আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান রিক্রুটমেন্ট হয়নি, এবং তার সাথে রিজিওনাল যে 5টি এসএসসির যে বোর্ড রয়েছে বা জোন রয়েছে, তো সেখানে যারা চেয়ারপারসন ছিলেন, তারা যারা কাজ সামলাচ্ছিলেন, তারা রিজাইন দিয়ে দিয়েছিলেন। তো এই জন্য আমরা আগেও জানতাম যে ওই এলাকার যারা ডিআই, ঠিক আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল, তাদেরকে দায়িত্বটা দেওয়ার কথা এর আগে থেকেও আমরা শুনেছিলাম। তো সেটাই আজকে বাস্তবায়িত হলো একটা নোটিশ আকারে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা রিজিয়নের চেয়ারপারসন ছিলেন আগে ডক্টর মণিকান্ত পারিয়া। তিনি এখানে হচ্ছে কি তোমার, মানে তার দায়িত্ব হচ্ছে কি বাদ চলে যাচ্ছে, এবং প্রত্যেকটা যারা যারা যে রিজিয়নে ছিলেন সবটাই তাদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। তার দায়িত্বগুলো কাকে না, ওই এলাকার হচ্ছে যারা ডিআই, তাদের হাতে চলে আসছে আর কি, ঠিক আছে। মানে এবারে থেকে হচ্ছে কি ডিআই হচ্ছে কি সমস্ত দায়িত্বভারগুলো তারা নেবে প্রত্যেকটা রিজিয়নের আর কি, ঠিক আছে, যে যা রিজিয়নে। এবারে তোমরা নিশ্চয়ই জানো যে, বা অনেকেই শুনেছো যে কালকে হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ বৈঠক বা মিটিং হতে চলেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, তাদের যারা আধিকারিক, তাদের সাথে, বা যা আধিকারিক বলো বা চেয়ারম্যান বলো, সভাপতি বা যা কিছু আর কি, তো তাদের সাথে হচ্ছে কি আমাদের গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাদের সাথে বসবে, বিশেষত মুখ্যমন্ত্রী বসবে। কোথায় কি সমস্যা রয়েছে, কি প্রসেস রয়েছে, বা কি কি কাজ পেন্ডিং রয়েছে, ঠিক আছে, তার কতটা ফয়সালা কি করা যেতে পারে। তো এই নিয়ে কালকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তো সেটা হয়ে যাওয়ার পর আমরা অনেকটাই আশাবাদী যে কালকে থেকে হয়তো কিছুটা হলেও খবর আসতে পারে, ঠিক আছে। আর এখনো আমি তোমাদেরকে বলবো, আমি বিভিন্ন মানুষজনের সাথে কথা বললাম এই 2025 সালের রিক্রুটমেন্ট প্রসেসকে নিয়ে। তো সবাই একটাই কথা বলছে যে এই রিক্রুটমেন্ট প্রসেস বাদ দেওয়া আইনতভাবে পসিবল নয়, ঠিক আছে, আইনতভাবে। কি বললাম বুঝতে পারলে? তো সেক্ষেত্রে আমি এখনো তোমাদেরকে বলছি, আমিও একই কথা বলবো যে আইনতভাবে তাদের সাথেও আমি একমত যে এটা সম্ভব নয়, ঠিক আছে। তো যারা পাস করেছো বা যারা পাস, তোমার ভালো র্যাঙ্কে রয়েছে 9-10 ক্ষেত্রে, তোমরা একটু পজিটিভ থাকতে পারো, ঠিক আছে, এইটুকু তোমাদেরকে আমি বলবো। এবং তার সাথে আমি বলবো যে হয়তো অনেক কিছু জিনিস এর মধ্যে জুড়ে রয়েছে, যেমন হচ্ছে কি তোমার রাজ্য সরকারের মানে আমাদের হাইকোর্টের 10 মার্কস যেটা কেস যেটা চলছে, তাই না, 10 মার্কসের এটা কি হবে তার কিছু আমরা জানি না। 10 মার্কস থাকতেও পারে, বাদ যেতেও পারে, তাই না। এই কেসটা এখনো পর্যন্ত মামলা চলছে, শুনানি রয়েছে রিসেন্ট। আচ্ছা, তার পাশাপাশি তোমরা জানো যে ওবিসি কেসটাকে কি করবে, তাই না। ধরো সাপোজ হচ্ছে কি আমি তোমাদেরকে বলি, ধরো এই যে নতুন এই সদ্য যারা ওবিসিতে পেয়েছিল, যারা কি কাস্ট গো ভুলে যাচ্ছি আমি, বলো না, সদগো, সদগো তারা পেয়েছিল। তো তাদের মধ্যে অনেকেই তো তোমার হচ্ছে কি এই প্যানেলের মধ্যে হয়তো ঢুকেছে, দু একজন হলেও তো হতে পারে, এতগুলো সাবজেক্ট রয়েছে। তো তাদের কি হবে, কারণ তারা তো তোমার হচ্ছে কি ওবিসি আওতা থেকে বাদ চলে গেল, বা যারা এই যে 77টা যারা বাদ চলে গেল, তাদেরকে কি করবে, এই নিয়ে অনেক কিছু কিন্তু ঝামেলা রয়েছে। মানে এমন নয় যে এটা মানে কালকে থেকে স্মুথলি সব হয়ে যাবে, এমনটা নয়। অনেক কিছু বাধা বিপত্তি রয়েছে, অনেক কিছু সমস্যা রয়েছে। সেটা 10 মার্কসের তোমার এক্সপেন্সের নাম্বার থেকে শুরু করে, ওবিসি যে কাস্টের যে রিজার্ভেশন থেকে শুরু করে, এই জিনিসগুলো কিন্তু অনেক কিছু রয়েছে আর কি, ঠিক আছে। বা শুধুমাত্র যে ওবিসি বাদ যাওয়া, যুক্ত হওয়া, সেটাও নয়, ওবিসি রিজার্ভেশনের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। যে আগে যেটা তোমার
10+7 মানে 17% রিজার্ভেশন ছিল, এখন তো সেটাকে 7% করা হয়েছে, তো সেটা কার্যকর হবে কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েছে, তাই না? তো এরকম হাজারো সমস্যা কিন্তু এই প্যানেলের সাথে যুক্ত হয়ে রয়েছে, তাই না? তবে সেটা কার্যত কতটা মানে তোমার সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে রিক্রুটমেন্টটা করাবে, তো সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে যদিও। তবে তোমাদেরকে আমি এইটুকু বলতে পারি, একটু হলেও তোমরা আশাবাদী থাকতে পারো বা একটু হলেও তোমরা পজিটিভ থাকতে পারো। তার কারণ হচ্ছে কি, এটা আইনতভাবে ফর্ম ফিল আপ করিয়ে প্রত্যেকের কাছে ফিজ নিয়ে পরীক্ষা করিয়েছে, তাই না? তো এটাতে তোমার হচ্ছে কি কার্যত আইনতভাবে এটাকে বাদ দেওয়া ইম্পসিবল, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কালকে অনেকটাই আভাস পাবো, ইঙ্গিত পাবো যে কি করবে, ঠিক আছে? আর আমরা আগেও বলেছি যে এই জিনিসটাকে নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, ঠিক আছে? তার সাপেক্ষেই বলছি যে আইনতভাবে এটা বাতিল দেওয়া সম্ভব নয় আর কি। ওবিসির পাশাপাশি আরেকটা জিনিস তোমরা জানো যে যদি হচ্ছে কি সম্ভব নয় বাতিল দেওয়া, তাহলে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আবার 31 আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। কেন না, যেহেতু হচ্ছে কি সুপ্রিম কোর্টের যে টাইম লাইন বা ডেট এক্সটেনশন যেটা করেছে, তো সেই সাপেক্ষে কিন্তু 31 তারিখের মধ্যে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে, তাই না? না হলে আবার মানে ভেস্তে যাবে, তাই না জিনিসটা? বিশেষ করে যারা ইন সার্ভিস রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি কন্টিনিউশন না হলে আবার সমস্যা হয়ে পড়বে, তাই না? তো ওতে হচ্ছে কি অসংখ্য প্রশ্নচিহ্ন রয়েছে, অসংখ্য সমস্যা রয়েছে, হ্যাঁ। তো তার মাঝখানেও মানে আশার আলো রয়েছে। তার কারণ হচ্ছে কি, যেহেতু পুরো প্রসেসটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আওতায় পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে, বা তাদের অবজারভেশনে হয়েছে আর কি। বাকি সময় এলে আমরা যদিও বুঝতে পারবো, তবে আর এই এই একটা রাত তোমরা ওয়েট করো। কালকে আশা করি এই সময়ে মানে কালকে এই সময়টার পর্যন্ত তোমরা কিন্তু অনেকটাই মানে বলতে পারো যে কিছু একটা খবর তোমরা পাবে, ঠিক আছে? এটাকে নিয়ে কি হবে না হবে এই নিয়ে কিন্তু একটা নোটিশ পেলেও কালকে তোমরা পেতে পারো, ঠিক আছে? বা কালকে আমরা অনেকটা কিন্তু খবর কিন্তু পেতে পারি। ওকে, যাই হোক, আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আজকে তোমাদের লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে, অনেকেই রেসপন্স করেছো দেবে বলে, ঠিক আছে? যদি তার আগে লেকচার ডেমনস্ট্রেশন দেখার আগে যদি কারোর কিছু কোয়ারি থাকে বা কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা বলতে পারো বা জানাতে পারো, ঠিক আছে? আমরা সংক্ষেপে আলোচনা করে নেব, তাই না? যদি সেটা মনে হয় যে প্রাসঙ্গিক, তাহলে আমরা আলোচনা করে নিতে পারি, ঠিক আছে? যদি কারোর কোনো কোয়ারি বা কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এটা দেখো, এটা হচ্ছে প্রথম কথা, যদি আগের নিয়মে কার্যকর হয় তাহলে অলরেডি তো তোমাদের যাদের ধরো 11-12 ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমার চাইলেও চাইতে পারে, ঠিক আছে, পরবর্তীকালে জয়েনিং এর আগে হয়তো বললে যে এনসিএলটা বার করে দিতে হবে। তো এনসিএলটা জন্য আমি আগের ক্লাসে বলেছিলাম, কোনো একটা ক্লাসে, যে তোমরা ইনকাম সার্টিফিকেটটা বার করে নাও, ঠিক আছে? এবারে এনসিএল কিন্তু এখন বার করতে গেলে সমস্ত ডকুমেন্ট কিন্তু দিতে হচ্ছে আর কি। মানে সেখানে কিন্তু যদি কারোর মানে আগে তো এতটা ভেরিফিকেশন হতো না, এখন সমস্যাটা কি হবে জানো তো, এনসিএল বার করতে গেলে অনেকে কিন্তু সেখানে আটকে পড়ে যাবে। কেন বলছি, তার কারণ হচ্ছে কি, মানে ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড নেওয়া, মানে প্যান কার্ড হচ্ছে কি, যদি গভর্নমেন্টের কাছে যে সার্ভার রয়েছে সেখানে প্যান কার্ড দেওয়া মানে তোমার বার্ষিক ইনকাম বা তোমার আন্ডারে তোমাদের ট্যাক্স কতটা দাও তোমরা, বা এই জিনিসটা বা ইনকামটা পুরোটাই রিফ্লেক্ট করে যাবে, তোমার নামে কতটা অ্যাকাউন্ট রয়েছে। তো এইগুলো যদি তারা যাচাই করে না, তাহলে কিন্তু অনেকেরই এনসিএল আটকে পড়ে যাবে, ঠিক আছে? তবে সবাই তো আর হচ্ছে কি আটকাবে না, যারা জেনুইন তোমার হচ্ছে কি ওই ইনকামের মধ্যে রয়েছে তারা তো বিহেসলি পেয়ে যাবে এনসিএলটা। এসডিও লেভেলে তোমরা একটু খোঁজ খবর নাও, কারণ সব এসডিওতে হয়তো এনসিএল হচ্ছে কি তোমার ইস্যু করছে না, মানে শুরু হয়নি আর কি, ঠিক আছে? এবারে যদি হচ্ছে কি তোমাদের নিজস্ব এসডিওতে এনসিএল এর কাজ শুরু হয়ে গেছে থাকে, তাহলে তোমাদের পারপাস আছে যে তোমরা দেখাবে যে আমরা ওবিসি এসএসসি পাস করেছি, আমাদের ভেরিফিকেশন করতে পারে এবং সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে, তো আমার র্যাঙ্কের নাম আছে, এই লজিকে তোমরা কিন্তু বার করতে পারো, ঠিক আছে? তো তার জন্য কি কি লাগবে নিশ্চয়ই তোমরা দেখেছো, যে বা মানে
ইনকাম সার্টিফিকেট লাগবে গার্জেনের, এবং তোমার মানে যে ক্যান্ডিডেট এবং তার বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড লাগবে, ক্যান্ডিডেটও লাগবে। এবং তার সাথে সাথে হচ্ছে কি তোমার সাবকাস্ট কি রয়েছে, তো সেটা হচ্ছে কি তোমার ফার্স্ট তোমার হচ্ছে কি ম্যাজিস্ট্রেটের কাছে তোমার হচ্ছে একটা এফিডেভিট লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি বার করে তোমরা অনলাইন অ্যাপ্লাই করো তাহলে পেয়ে যাবে। তবে তার আগে তোমরা একটু তোমাদের নিকটবর্তী যে এসডিও রয়েছে সেখানে গিয়ে একটু খোঁজ খবর নিতে পারো। ঠিক আছে, তো প্রত্যেকটা এসডিওর ক্ষেত্রে টুকটাক একটু আধটু নিয়মের পার্থক্য থাকে, মানে নিয়ম কানুনের পার্থক্য থাকে। একটু খোঁজ খবর নিয়ে তোমরা দেখতে পারো যে সেখানে প্রসেসটা শুরু হয়েছে কিনা, বা কি কি ডকুমেন্ট লাগছে। আমি শুনলাম নাকি অনেক জায়গায় হচ্ছে কি তোমার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের তোমার ফার্স্ট ক্লাস হচ্ছে কি তোমার ম্যাজিস্ট্রেটের কাছে তোমার এফিডেভিট লাগছে না, তবে সেটা সব এসডিওর ক্ষেত্রে প্রযোজ্য না। তো অতএব হচ্ছে কি এই জিনিসগুলো একটু যাচাই করে নাও। আমার পক্ষে হচ্ছে কি এই সমস্ত জিনিস তো প্রত্যেকটা এসডিওতে কি কি নিয়ম কানুন রয়েছে এটা জানা সম্ভব নয়। ঠিক আছে, এইগুলো যাচাই করে তোমরা নিয়ম কানুনগুলো জেনে তারপরে তোমরা অ্যাপ্লাই করতে পারো। কারণ লাগতেও পারে, ভেরিফিকেশনে লাগলো, বা তোমাকে বলে দিল একটা টাইম লাইন দিয়ে দিল যে অমুক সময়ের মধ্যে তোমাকে এটা জমা করতে হবে, তাই না? তো তোমার যদি করা থাকে তাহলে ভালো, তুমি দেখিয়ে দিতে পারবে, তাই না? আমি আগের ক্লাসে বা আগের যে ওবিসি নিয়ে আলোচনা করাতে বলেছিলাম যে ইনকাম সার্টিফিকেটটা বার করে রাখতে। তো এবারে যদি তোমার এসডিও যদি শুরু করে গিয়ে থাকে তাহলে তোমরা ইজিলি বার করে নিতে পারো, পারপাসও দেখাতে পারবে, প্লাস যদি তোমার সমস্ত ডকুমেন্ট থাকে তাহলে তুমি বার করে নিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, যেটা জিজ্ঞাসা করছিলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কার কি বক্তব্য আছে বলো, এটা একটা কোশ্চেন ছিল। বলো কোশ্চেন। এই এনসিএল এর শুনতে পাচ্ছি না। হ্যালো স্যার। হুম হ্যালো স্যার। হুম স্যার বলছি এনসিএল কোনো ভ্যালিডিটি আছে না, এটা পুরো লাইফ লং চলে যাবে মানে যে কোনো পরীক্ষার জন্য? এনসিএল হচ্ছে কি মানে নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেট, ওটা আমার যেটা জানা সেটা হচ্ছে কি একটা 6 মাস, মানে 6 মাস বা 1 বছরের জন্য। ঠিক আছে, ওটা লাইফ লং যাবে না। তোমার যেটা ওবিসি সার্টিফিকেটটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার লাইফ লং এর জন্য, কিন্তু এনসিএল সার্টিফিকেটটা হচ্ছে কি 6 মাস থেকে 1 বছর, তাই না? তারপরে আবার বার করতে হয়। ঠিক আছে, ওই একই প্রসেসের মাধ্যমে আবার বার করতে হয়। ওকে, তো এটা হচ্ছে লাইফ লং প্রসেস নয়। ক্লিয়ার, বুঝতে পারলে? আচ্ছা স্যার, আমি কিছু বলবো? বলো। স্যার বলছি যখন রিভ্যালিডেশন করিয়েছিলাম তখন কিন্তু ইনকাম সার্টিফিকেট দিয়েই তো করিয়েছিলাম। আমার যেমন পঞ্চায়েতে, তো পঞ্চায়েত থেকে বার করে আবার বিডিও থেকে বার করেছি, তারপরেই ওটা ভেরিফাই হয়েছিল আর কি। আর আমার নিচে তো লেখা আছে যে ডাজ নট বিলং টু ক্রিমি লেয়ার, তো এটার মানে তো কি নন ক্রিমি লেয়ারই তো। আমি দেখো তোমাকে পরিষ্কার করে বলছি, ওটা হচ্ছে রিভ্যালিডেশন আর এনসিএল দুটো জিনিসটা আলাদা। এবারে ওটা গিয়ে এসডিওর সাথে যোগাযোগ করো। ঠিক আছে, তোমার বাড়ি যেখানে রয়েছে ওইখানে গিয়ে এসডিওর সাথে যোগাযোগ করো যে আমার এই সার্টিফিকেটটা আছে, আমি এসএসসিতে হচ্ছে কি পাস করেছি, আমার যে কোনো টাইমে ভেরিফিকেশন হতে পারে। ঠিক আছে, তো আমাকে এনসিএল এর জন্য অ্যাপ্লাই করব না এই সার্টিফিকেটটা দেখালে হবে, না আমাকে কি করতে হবে আপনারা বলুন। ঠিক আছে, আশা করি এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আগে যেটা বলতে চাইতো না বা মেজাজ দেখাতো বা অফিস খুলতো না, এখন সেই সিস্টেমটা অনেকটাই চেঞ্জ হয়েছে আমি যতটুকু মানে দেখছি বা শুনছি আর কি। তো অতএব হচ্ছে কি তোমরা নিকটবর্তী যাদের এসডিও রয়েছে ওখানে গিয়ে তোমরা গিয়ে কথা বলো, আশা করি তোমাকে সদুত্তর তারা দিতে পারবে। ঠিক আছে, বা বলে দিতে পারবে। কারণ আমি এই বিষয়টা নিয়ে অতটা বেশি হচ্ছে ডিটেলসে জানি না। এবারে যদি আমি তোমাকে কিছু বলি তাহলে হয়তো আমার ভুল বলা হবে। একমাত্র এসডিও লেভেলে তারা যেহেতু এই জিনিসগুলোকে নিয়ে তারা মানে কাজ করছে, তো ওতে হচ্ছে তারা বলে দিতে পারে। কেমন? চলো তাহলে, আর এই সংক্রান্ত কোনো স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। লেকচার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে হ্যাঁ, আমি ওই সেন্ট্রাল ডগমা বা ডিএনএ রিপ্লিকেশন ওগুলোকে 90 পাওয়া যাবে? সেন্ট্রাল ডগমা দিবে বলছো তো? সেন্ট্রাল ডগমা বা ডিএনএ সেন্ট্রাল ডগমা বা ডিএনএ রেপ্লিকেশনটা যদি বলি আমি। দেখো, তোমাকে 11-12-এর জন্য এটা ঠিক আছে, তবে 9-10-এর জন্য যদি দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ধরলেও ধরতে পারে, জিজ্ঞাসা করতে পারে যে এটা তো আপনার 9-10-এ নেই। Actually, আমি দু তিনটে জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম মানে এই টপিকটার উপর।
মানে নিট টিচারের জন্য। তো ওরা বলেছিল তোমার খুব ভালো হয়েছে। না না, সেটা তো তুমি হায়ার আমি স্টাডিজের ভাবছিলাম- জন্য, হায়ার ক্লাসের জন্য ঠিক আছে, কিন্তু এখানে না দেওয়াটা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে আর কি। ঠিক আছে, আচ্ছা স্যার, চলো তো আমরা আর বেশি ঠিক আছে। দীর্ঘায়িত করছি না, এবারে আমাদের যারা যারা লেকচার ডেমনস্ট্রেশন দেবে। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, একটা কথা বলো। স্যার বলছি, তাহলে আমাদের ডিগ্রিটা কবে থেকে শুরু হতে পারে? এই মাসের শেষের দিক করে? এটা মানে তেমন হচ্ছে কনফার্ম করে তো বলা যাবে না, তবে কালকে প্রসেসটা কোন দিকে এগোচ্ছে সেটা জেনে তারপরে হয়তো বলা যাবে। তবে যদি হচ্ছে কি 2025টাকে রানিং রাখতে হয়, তাহলে আশা করি ভেরিফিকেশনটা হচ্ছে কি এই মাসের মধ্যেই শুরু করে দিতে হবে, তাই না? যে সাবজেক্টগুলো বাকি আছে এই মাসেই শুরু করে দিতে হবে, নাহলে তো আর বেশি টাইম নেই। তো যদি হচ্ছে কি করতে হয় তাহলে এই মাসের দিকে লাস্টের দিকে হলেও শুরু হতে পারে, ঠিক আছে? বা খুব বেশি হলে হচ্ছে কি তোমার জুলাইয়ের দিকে যেতে পারে, তাই না? যে জুনের হচ্ছে কি তোমার শেষের দিকে বা জুলাইয়ের দিকে হতে পারে, শুরুর দিকে। ওকে, একটু জানিয়ে যাও, কালকের দিনটা দেখে নাও, তারপরে হচ্ছে বলে দিতে পারো, ঠিক আছে? চলো। তো আমরা তাহলে শুরু করে দিচ্ছি। তাহলে আজকে যারা যারা রেসপন্স করেছে: প্রিয়া সাহা, শোভা মিশ্র, আফরিন শবনম, রণতি কনার, দেবলিনা, শতদ্রুতা, সাগরিকা ঘোষ, সুস্মিতা রঞ্জিত, লিপি মঙ্গল, পদ্মা ঘড়াই, অপর্ণা মাইতি, কাকলি মণ্ডল, সুপ্রিয়া সিট, স্বাগতা হালদার। ঠিক আছে, তো এরাই হচ্ছে কি মূলত ডেমনস্ট্রেশন দেবে। তো যারা যারা বাকিদের নাম বললাম তারা তোমরা এই সিকোয়েন্সে রেডি থাকো। প্রিয়া সাহা শুরু করো, রেডি থাকবে শোভা মিশ্র।